আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া। এভার কেয়ারে গেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি। আজ আসবে চীনের মূল বিশেষজ্ঞ দলও। গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, বললেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা। Will have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it historical. ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ সচিব বললেন, শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান তারা। আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 10 সেনা কর্মকর্তাকে। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। জামায়াতের কিছু নেতার লাগামহীন মন্তব্য, বিব্রত অবস্থায় দল, বারবার বিতর্কিত হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে, তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তাহলে গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন। অনেক স্থানে নেওয়া হচ্ছে পরীক্ষাও। মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভার কেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীনের মূল চিকিৎসক দলটিও আজ এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি। এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে SSF। গতরাতে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ। গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। 27 নভেম্বর তাকে CCUতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জেনে নেব। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যাচ্ছি তার কাছে। তুহিন, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সেটি একটু জানতে চাই। যুক্তরাজ্যের চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি তো হাসপাতালে পৌঁছেছেন, এই বিষয়ে কি তথ্য আছে? শাওন, বিশেষজ্ঞ চিকিৎসক দল পৌঁছেছেন এটা আমরাও জানতে পেরেছি, কিন্তু তার যে শারীরিক অবস্থা, গতকালকে যে আনুষ্ঠানিক বক্তব্য ছিল, আজকে কোনো নতুন কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত আমাদের এই গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা জেনেছি যে তার চিকিৎসা গতকালকে ভেন্টিলেশনের যে অক্সিজেন নিচ্ছিলেন, আজও সেই অবস্থায় আছেন। খুব বেশি উন্নতিও হয়নি, আবার অবনতিও হয়নি। এটাকেই ভালো খবর হিসেবে দেখছেন তার পরিবারের লোকজন। তারা বলছেন যে তাকে যে ভেন্টিলেশনে রেখে যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করছেন। এখন যে আইসিইউ বিশেষজ্ঞ বা ভেন্টিলেশন বিশেষজ্ঞ বলা হয়, উনি যুক্তরাজ্য থেকে এসেছেন, তার চিকিৎসক দল নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন। বিকেলবেলা সন্ধ্যার আগে চীনের থেকে আরেকটি বিশেষজ্ঞ দল তারাও এখানে আসবেন, তারাও পরীক্ষা নিরীক্ষা করবেন। তারা মূলত আজকে যেই পরীক্ষা নিরীক্ষা করবেন যে সবশেষ শারীরিক তার অবস্থা, আইসিইউর যে ম্যানেজমেন্ট আছে সেখান থেকে CCUতে আছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেই CCUতে থাকা অবস্থায় তাকে কি কোনোভাবে বিদেশে নেওয়া সম্ভব কিনা বা বিদেশে নেওয়ার মতো কোনো
প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেটাও সন্ধ্যার আগে না। তিনি এর আগে যে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে সিসিইউতে, সেটাও আজকে সন্ধ্যায় শেষ হওয়ার কথা। তো সেই শেষ হওয়ার পরে হয়তো তার সবশেষ অবস্থা জানা যাবে। আপনি জানেন যে তিনি নানান শারীরিক বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন। এই কারণে তার শ্বাসকষ্ট থেকে শুরু করে তার হৃদযন্ত্রের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, কিডনি সমস্যা, একটা সমস্যা উন্নতি করার চেষ্টা করা হলে আরেকটি দুর্বল হচ্ছে, আরেকটি দুর্বল করা হলে অন্য কিছু হচ্ছে। এরকম এক এক সময় এক এক রকম সিমটম দেখা যাওয়াতে তিনি এখন সব কিছু মিলিয়ে সিসিইউতে তাকে স্টেবল অবস্থায় রাখা হয়েছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনি আছেন, চিকিৎসা নিচ্ছেন, এটাই স্বস্তির খবর। এবং তাকে নিয়ে যে জল্পনা কল্পনা, তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে চিকিৎসকরা বলছেন যে কোনো রকম গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে হবে, কারণ এই ধরনের রোগীরা যত ভালো চিকিৎসা ব্যবস্থাপনার ভিতরেই থাকুক, তা আল্লাহর অশেষ রহমত হলেই হয়তো তিনি সেখান থেকে ফিরে আসবেন। এই দোয়া করার জন্য বলেছেন। অহেতুক নেতাকর্মীদের হসপিটালের আশপাশে ভিড় না করার জন্য পরামর্শ দিচ্ছেন। এমনকি তাকে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দিচ্ছে, তারা হসপিটালের ভিতরে একদমই স্বাভাবিক কার্যক্রম, দলীয় নেতাকর্মীদের কোনো ভিড় নেই। আজকে অন্যরকম একটি চিত্র ভিতরে আমরা দেখে এসেছি। তাদের নিরাপত্তায় তিনি আছেন, এবং সেভাবেই যারা বাইরে শুধুমাত্র নেতাকর্মী বা সমর্থকরা আছেন, তারা তার জন্য দোয়া করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। শাওন, অনেক ধন্যবাদ তুহিনা। আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি প্রিয়। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস এয়ার ফোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। নিরাপত্তা উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। Firstly, the National Defense Force. Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. বিগত সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য, নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না, তেমনি গণভোটের 4 প্রশ্নেও সমস্যা হবে না। সচিব বলেন, এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন। ইসিতে সাংবাদিকদের কর্মশালায় একথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট। পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের 4 বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা।
কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এই ভোটে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এতে ইসি সচিব বলেন, আগামী নির্বাচন হবে মাইল ফলক। উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল, তখন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোনো একটা রাজনৈতিক দলের 20টা ম্যানিফেস্টো প্রস্তাবনা থাকে, সমভাবে সমর্থন করি না, হয়তো 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেই। এই বিষয়টাও তাই। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। আর এবারে যেহেতু 2টো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে, আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাআল্লাহ, কমিশন সবাই। ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে ইসির সরবরাহ করা কার্ডে কিউআর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ। বলেন, আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ, তার একটি টোন সেটিং হতে যাচ্ছে আসছে নির্বাচনে। ভুয়া সাংবাদিকরা কোনো একটা কার্ড নিয়ে যেতে না পারে, যে কারণে আমরা কিউআর কোড চালু করছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের আদেশ আগামীকাল। এর আগে শেষ হয় লিভ টু আপিলের শুনানি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। বুধবার শুনানি করে একজন আইনজীবী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। শুনানিতে আইনজীবীরা বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে, 5 আগস্টের গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। ফলে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির মতামত দেওয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন রিটকারী আইনজীবী। গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, যদিও তার এমন যুক্তি আমলে না নিয়ে তা খারিজ করে দেন হাইকোর্ট। গুম নির্যাতনের মামলায় সেনাবাহিনী 10 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসিম সহ আসামি 17 জন ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই মামলার অভিযোগ গঠনের শুনানি। এর আগে গত 23 নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এদিকে আশুলিয়ায় 6 জন পোড়ানো ও 7 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এই দিন হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার 9 আসামিকে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এই মামলার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ 15 বছরে র্যাবের বন্দিশালা টিএফআই সেলে গুম এবং নির্যাতনের অভিযোগে আজকে সাবেক 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে এবং এই মামলায় মোট 17 জন আসামি। সেখানে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই মামলার মূলত অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আজকের অভিযোগ গঠনের শুনানি করছেন এবং সেখানে তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে বিগত 15 বছরে র্যাবের টিএফআই সেলে কীভাবে
আসলে বন্দীদের এই নির্যাতন করা হতো। পাশাপাশি এখানে বিরোধী রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক, ছাত্র এবং যারা সরকার বিরোধী ছিলেন তাদেরকে আটক করে বন্দী অবস্থায় নির্যাতন করা হতো, হত্যা করা হতো, সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি এই নির্যাতনের বিভিন্ন তথ্যচিত্র এবং কোন কোন জায়গায় আসলে নির্যাতন করা হতো সেই স্থানের নামগুলো তিনি বর্ণনা করছেন। পাশাপাশি এই মামলায় যিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অর্থাৎ স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগ আজকে বাতিল করা হয়েছে এবং আজকে আবারও এই মামলায় শেখ হাসিনার পক্ষে নিয়োগ পেয়েছেন আইনজীবী আমির হোসেন। এবং এর আগে তিনি এই আদালতের বিচার নিয়ে অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। সে বিষয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা তার প্রতি ক্ষোভ জানিয়েছেন, অর্থাৎ সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নার পক্ষে তিনি যে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়টি ট্রাইব্যুনাল নজরে এনেছেন এবং তারা তাকে ক্ষোভ জানিয়েছেন। তবে এই মামলাটির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, এই মামলায় 10 জন গ্রেপ্তার রয়েছেন সেনা কর্মকর্তারা, পাশাপাশি 7 জন আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের এই পলাতক যারা রয়েছেন তাদের পক্ষে নতুন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। রাব্বি, অনেক ধন্যবাদ। ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, মামলাগুলোর সাক্ষ্য প্রমাণে স্পষ্টভাবে প্রমাণ হয়েছে টিউলিপ সিদ্দিক প্লট দুর্নীতির সহায়তায় জড়িত ছিলেন। বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। বলেন, সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা তথ্যভিত্তিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এই কারণে মামলার কাগজপত্র পুনর্মূল্যায়ন করা হয়। দুদকের নথিপত্র পর্যালোচনায় দেখা যায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন নয়, বরং আইন অনুযায়ী প্রমাণিত। প্রতিটি মামলা তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা শেখ রেহানা সরকারি প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গঠিত। একটি মামলায় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে টিউলিপ সিদ্দিক নিজেও একটি প্লট বরাদ্দ পান বলে জানান আজাদ মজুমদার। আওয়ামী লীগের টানা শাসন আমলে অনেকটা গোপনেই চলত দলের রাজনৈতিক কর্মকাণ্ড। 24-এর গণ অভ্যুত্থানের পর প্রকাশ্য রাজনীতিতে জামায়াত, কিন্তু নেতাদের মুখে যেন লাগাম টানা দেয়। পিছু ছাড়ছে না বিতর্ক। কদিন পরপর বিতর্কিত মন্তব্য করে আলোচনা জন্ম দিচ্ছেন দলটির নেতারা। কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এক প্রকার নিরাপদ অবস্থানে থেকেই রাজনীতি করেছে জামাত। তবে আওয়ামী লীগের শেষ 15 বছরে কিছুটা কোণঠাসা ছিল দলটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের পর আবারও গতি পেয়েছে দলের কর্মকাণ্ড। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে সহায়ক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতের লোক দেবো। কখনো থানার ওসিকে শিবির জামাতের লোক দিয়ে সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য। নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন, এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সূর্য দিয়ে চাইলো। সম্প্রতি দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি। শাহজাহান চৌধুরীর জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে সহ নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলে উল্লেখ করেন তিনি। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজ সহ পেশাজীবীরা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম দিয়েছেন। ওয়াজ মাহফিলে দলটির আরেক নেতা আমির হামজার বক্তব্য ঘিরেও সমালোচনা হয় দেশ জুড়ে। নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দাবি করলেও সেটা সঠিক নয়। এক সমাবেশে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেও মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। ধারাবাহিকভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত। ফলে জনমনে প্রশ্ন, দলীয় উদাসীন
উদাসীনতার কারণেই কি এসব নেতা বেপরোয়া? আমরা যেটা জানি মনির ইসলাম হিজরত করেছিলেন, তারা সেই জিনিসটাকে এত বাজে ভাষায় কথা বলেছে। যদি বাংলাদেশে ব্লাসফেমি আইন থাকতো তো সে আইনে এদের বিচার হইতো। লোক দেখানো শোকজ করে, এটা আবার ওরা ওদের কন্টেন্টের কথা চলে, বিতর্কিত কথাগুলো চলে থাকে। এখন যেগুলো হচ্ছে শোকজ দেয় এগুলো টোটালি মেকি। ওরা একটা হচ্ছে শোকজ দেয়, এর পরবর্তীতে এটা কি হচ্ছে এটা আর পাবলিক জানতে পারে না। জামাত নেতা ও দলের মুখপাত্র বলছেন, বেফাঁস বক্তব্য ব্যক্তির নিজের, এর দায় নেবে না দল। এতে প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। গঠনতন্ত্র মোতাবেক যদি কাউকে সংশোধন বা এই ধরনের দৃষ্টি আকর্ষণের পরেও তার সংশোধন যদি আমরা দেখি যে প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করি। কোনো ভুল ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেই ক্ষেত্রে যদি সেখানের সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সাংগঠনিকভাবে স্টেপ নিই। পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সাথে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 3 দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি তাদের। শেরপুর সহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে এর মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে অনেক স্থানে। কর্মবিরতি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন বরিশাল, কুড়িগ্রাম সহ কয়েক জেলার শিক্ষকরা। 3 দফা দাবিতে গেল কয়েকদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিদ্যালয়গুলোতে নিয়ম মাফিক বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলেই পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবিতে 1 ডিসেম্বর থেকে কর্মবিরতিতে ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খবর জানবো। লক্ষ্মীপুর এবং সিলেট থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই লক্ষ্মীপুরের খবর জানবো আনিস কবিরের কাছ থেকে। আনিস, বিদ্যালয়গুলোয় বার্ষিক পরীক্ষা চলছে কিনা, শিক্ষক অভিভাবক কি বলছেন? আসলে লক্ষ্মীপুরে কিন্তু পরীক্ষা চলছে, কিন্তু একটা পরীক্ষা চলছে কিন্তু অভিভাবক এবং যারা যে হেডমাস্টার রয়েছে তার মাধ্যমে চলছে, কিন্তু এর বাইরে কিন্তু শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা নিচ্ছেন না। আমরা যদি দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ পরে কিন্তু পরীক্ষা শুরু হবে, কিছুক্ষণ পরে কিন্তু পরীক্ষা শুরু হবে, কারণ ছাত্ররা চলে আসছে এবং অভিভাবকরা এসেছেন। তারা পরীক্ষা নেওয়ার জন্য তারা প্রস্তুতি সকল গ্রহণ করেছেন, কারণ এটি যে পরীক্ষার নিয়ম অনুযায়ী তারা বলছেন যে পরীক্ষাটা তারা নিচ্ছেন, অভিভাবকের চাপে পড়েই কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে। কিন্তু যারা এদিকে যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা নেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। তারা বলছেন যে তারা আগামীকাল থেকে তারা সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পরীক্ষা অংশগ্রহণ করে যথা নিয়মে তারা ক্লাসে ফিরে যাবেন এবং ছাত্রছাত্রীরা যেন নিয়মিতভাবে পরীক্ষা দিতে পারে সেই বিষয়ে তারা খেয়াল রাখবেন বলে তারা জানিয়েছেন। তবে এইদিকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের মাধ্যমে তারা এখন বর্তমানে অভিভাবকের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে এবং দর্শকদের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে এই পরীক্ষা যদি চলমান না রাখে তাহলে কিন্তু ছাত্রীরা কিন্তু এক ধরনের যে বিপর্যয় পড়বে বলে তারা অভিভাবকরা জানিয়েছেন, যার কারণে প্রধান শিক্ষকের সহযোগিতা করে তারা কিন্তু এই পরীক্ষাটি অংশগ্রহণ করছেন বলে তারা জানিয়েছেন। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। একটু সিলেটের খবর জেনে নেব। নাবিল হোসেন সঙ্গে আছেন। নাবিল, কর্মসূচি তো স্থগিত করা হয়েছে, এখন পরীক্ষা কি চলছে বিদ্যালয়গুলোতে? গভীর রাতে মূলত এই কর্মসূচি স্থগিতের খবর আসে শিক্ষকদের কাছে, ফলে যেহেতু গভীর রাতে আসলে শিক্ষার্থীদের কাছে এই যে বার্তা, সেই বার্তা পৌঁছানো সম্ভব নয়, ফলে আজকের যে পরীক্ষা সেই পরীক্ষা বিভিন্ন স্কুলে আসলে বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী আসলে সেই বার্ষিক পরীক্ষা থেকে তারা আসলে না দিতে পারে, এরকম যাতে কোনো সংকট তৈরি না হয়, সেজন্যই আজকে স্কুলে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। আমরা সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আছি, এখানকার যারা শিক্ষকরা তারা আমাদেরকে জানিয়েছেন তারা চান যে এই বার্ষিক পরীক্ষায় সকল শিক্ষার্থী যাতে অংশ নেন, ফলে তাদের মধ্যে যাতে নতুন কোনো বিভ্রান্তি তৈরি না হয়
তাই তারা আজকে আসলে পরীক্ষাটি বন্ধ রেখেছেন। আগামীকাল থেকে পুরনো যে রুটিন সেই রুটিনেই পরীক্ষা হবে। আর যেই 2টি বা 3টি পরীক্ষা আসলে স্থগিতের কারণে, কর্মবিরতির কারণে আসলে স্থগিত হয়েছিল, সেটি তারা আসলে বন্ধর দিন বা নতুন করে তারা একটা রুটিন তৈরি করেছেন। এই ছিল মাধ্যমিকের অবস্থা। আর প্রাথমিকের অবস্থা আমরা আসলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েরও খবর নিয়েছিলাম সিলেটে। সেখানকার পরিস্থিতি এখন পর্যন্ত আসলে আজকে পর্যন্ত তারা পরীক্ষা নিচ্ছেন। তবে আজকে বিকেলে একটি মিটিং হওয়ার কথা রয়েছে, সেই সভার পরই আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো কমপ্লিট শাটডাউনে যাবে কিনা সেই সিদ্ধান্ত আসলে তারা জানাবেন প্রাথমিকের শিক্ষকরা। মাধ্যমিকের শিক্ষকরা যেহেতু তাদের কর্মসূচি আসলে স্থগিত হয়েছে, ফলে আগামীকাল থেকে পুনরায় সিলেটের যে মাধ্যমিক বিদ্যালয়গুলো যে বার্ষিক পরীক্ষা ছিল সেই বার্ষিক পরীক্ষা আসলে তার নিজস্ব যে রুটিন সেই রুটিন অনুযায়ী চলবে। এবং যেই ক্ষতি বা যে 2 থেকে 3 দিন আসলে পরীক্ষা স্থগিত হয়েছিল সেই পরীক্ষাগুলো আসলে সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য দিনে তারা সেটি পুষিয়ে নেবেন, এমনটাই আসলে মাধ্যমিকের যে শিক্ষকরা সেই শিক্ষকরা জানিয়েছেন। আর অভিভাবক এবং শিক্ষার্থীদের যে বিষয়টি সেটি হচ্ছে যে আর কোনো নতুন ধরনের যাতে কোনো কর্মবিরতি বা এরকম কর্মসূচি না হয়, বার্ষিক পরীক্ষাটা যাতে তারা সুন্দর মতো পরিস্থিতি দিতে পারেন সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায় না হলে আগামীকাল থেকে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। কর্তৃপক্ষের গাফিলতি ও আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ তুলেছেন তারা। এদিকে চলমান কর্মসূচির কারণে ওষুধ বিতরণ সহ চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা। চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি। শুধু চাঁদপুরেই নয়, অন্যান্য জেলা হাসপাতাল চত্বরেও আন্দোলন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ সময় বন্ধ রাখা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিতরণ। এখনো পারি না। আমরা বলছে যে 12টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে, সেক্ষেত্রে আমরা সাধারণ রোগীরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো সেবা পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি, আমাদেরকে 10ম গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে। আগামীকাল থেকে লাগাতার শাটডাউন চলবে। আমাদের দাবি একটাই, 10ম গ্রেড। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। চট্টগ্রাম মেডিকেলে বিক্ষোভ করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা অভিযোগ করেন নানা রকম আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় 10ম গ্রেড বাস্তবায়নে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করা হচ্ছে। চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহী মেডিকেলেও ছিল কর্মসূচি। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত চলমান কর্মসূচিতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা অংশগ্রহণ করেন। এতে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, MRI সহ অন্যান্য পরীক্ষা করাতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। আমাদের মতো পড়াশোনা করে 4 বছর মেয়াদি ডিপ্লোমা করে নার্সিং, তারপর কৃষি ডিপ্লোমা, তারপর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সবার 10ম গ্রেড হয়েছে, কিন্তু আমাদের হয়নি। আমরা কেন অবহেলিত? না মানা হলে আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। আসলে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। একই দাবিতে কর্মবিরতি পালন করেন সিরাজগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। শহীদ এম মনসুর আলী মেডিকেলের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। আগামীকাল কমপ্লিট শাটডাউনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। সরকারের কাছে উদাত্ত আহ্বান, জরুরি ভিত্তিতে আমাদের এই 10ম গ্রেডের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি 10ম গ্রেড ইতিমধ্যে প্রদান করা হয় তাহলে আমরা এই কর্মবিরতি থেকে আমরা চলে যাব, আমরা স্ব কাজে ফিরে যাব। আমাদের এই 4 ঘন্টা কর্মবিরতির পরেও যদি সরকারের টনক না নড়ে, আগামীকাল থেকে আমাদের পূর্ণাঙ্গ শাটডাউন, পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের সামনেও চলে 4 ঘন্টার কর্মবিরতি। এছাড়াও ফেনী, বরিশাল, ময়মনসিংহ সহ অন্যান্য জেলা হাসপাতালেও কর্মসূচি পালিত হয়। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঠেকাতে শক্ত অবস্থান নেয়নি সরকার। ব্যবসায়ীদের তীব্র আপত্তিকে পাশ কাটিয়ে জাতিসংঘে পাঠানো হয়েছে অবস্থানপত্র। প্রতিবেদনে অর্থনীতির চ্যালেঞ্জ তুলে ধরা হলেও উত্তরণ পেছানোর বিষয়ে স্পষ্ট করেনি সরকার। উদ্যোক্তারা বলছেন, সব পক্ষ থেকে আপত্তি তোলার পরও সরকারের নিষ্ক্রিয়তা দুঃখজনক। বিশ্লেষকদের ধারণা, সংকট তুলে ধরার সময় চাইলে পাওয়া সম্ভব, কারণ অতীতে এমন নজির আছে।
ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা। গভর্নর জানিয়েছেন শৃঙ্খলা ফিরতে সময় লাগবে অন্তত 5 থেকে 10 বছর। গেল কয়েক মাস ধরেই কমছে রপ্তানি আয়, বৈশ্বিক বাজারে পণ্যের চাহিদা কমায় মিলছে না সুবিধা, বন্ধ হচ্ছে গার্মেন্টস কারখানা, আসছে না নতুন বিনিয়োগ। কবে নাগাদ স্বস্তি ফিরবে তাও বলা কঠিন। অর্থনীতি টালমাটাল এমন অবস্থায় অস্বস্তি বাড়াচ্ছে উন্নয়নশীল দেশে উত্তরণ ইস্যু। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সরকার। সেখানে গুরুত্ব পেয়েছে 3 মানদণ্ডে উত্তীর্ণ হবার দিক: মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। এই 3টি সূচকেই আছে স্বস্তি। প্রশ্ন হচ্ছে, উত্তরণ পিছিয়ে দেবার ক্ষেত্রে সরকারের কি করণীয় ছিল? ফেসিবাদী সরকার, স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পরে তারা দায়িত্ব নিয়েছেন নতুন সরকার। সেই সরকারের একটা সময় দরকার যে এটা নতুন করে এটাকে যাচাই বাছাই করে রোডম্যাপ তৈরি করার জন্য এটা সময় চাওয়ার সুযোগ ছিল এবং এটা যৌক্তিক ছিল এই চাওয়াটা। কিন্তু ওনারা এটা চাইলেন না কেন, এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয়। প্রতিবেদনে বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে অর্থনৈতিক কাঠামো এবং নীতি কাঠামো রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা উচিত। সরকার মনে করে এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের অভিযোগ, এলডিসির কথা বলে 3টি সুবিধা এরই মধ্যে বন্ধ করেছে সরকার। ইনসেন্টিভ বন্ধ করছে, তারপরে ইডিএফ ফ্যাসিলিটি বন্ধ করেছে, তারপরে 5,000 কোটি টাকার যে 5% ইন্টারেস্টে প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিম ছিল, যেটা আমরা পিসি হিসেবে ব্যবহার করতাম, সেটা বন্ধ করেছে এই বছর এপ্রিল থেকে। তো এগুলি তো আগে থেকে বন্ধ করে দিচ্ছে। আমি তো এলডিসি গ্রাজুয়েট এখনো হই নাই। 1 বছরে 11টি সংস্কার কমিশন গঠন করার কথাও প্রতিবেদনে তুলে ধরেছে সরকার। টেকসই অর্থনীতির স্বার্থে বিভিন্ন খাতে করণীয় নির্ধারণও করা হয়। দীর্ঘ সময় ধরে যে আমরা যে একটা টেকসই অর্জন করেছিলাম, সেটা এখন কিছুটা দুর্বল হয়েছে। যারা দেশ পরিচালনা করবেন তাদের এটা নিয়ে চিন্তা করে দেখা উচিত যে আসলে আমাদের এই যে গ্রাজুয়েশন যে প্রসেসটা, এই প্রসেসটা আগামী দিনগুলোতে আমরা টেকসইভাবে ধরে রাখতে পারবো কিনা। এর মধ্যে ঢাকা সফরে আসে জাতিসংঘের সিডিপির একটি প্রতিনিধি দল। বিজিএমই এর সঙ্গে হয় তাদের বৈঠক। জাতিসংঘের নীতি নির্ধারকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সরকারি এক অ্যাপ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভারতে, যার নাম সঞ্চার সাথী। সাইবার নিরাপত্তা ভিত্তিক দাবি করে প্রত্যেক নাগরিকের স্মার্টফোনে অ্যাপটিকে বাধ্যতামূলকভাবে ইনস্টল করার নির্দেশ দেয় মোদী সরকার, যা ভালো চোখে নেয়নি বিরোধীরা। অ্যাপটির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে আম জনতার ফোনে নজরদারির অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ, যার জেরে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র সরকার। নাগরিকদের সাইবার নিরাপত্তার কথা বিবেচনা করে সম্প্রতি একটি অ্যাপ তৈরি করে ভারতের টেলিকম মন্ত্রণালয়। সঞ্চার সাথী নামের অ্যাপটির লক্ষ্য ছিল মোবাইল সাবস্ক্রাইবারদের সুরক্ষা দেয়া, সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা এবং সেই সাথে চুরি বা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করা। 28 নভেম্বর টেলিকম মন্ত্রণালয় থেকে দেশটির শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় সরকার, যার মধ্যে অ্যাপল, স্যামসাং, শাওমির মতো টেক জায়ান্ট ছাড়াও রয়েছে ওপো, ভিভোর মতো প্রতিষ্ঠান। নির্দেশনায় মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে প্রত্যেক স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ ইনস্টল বা প্রিলোড করতে বলা হয়, যা গ্রাহক চাইলেও ডিলিট বা আনইনস্টল করতে পারবেন না। আর যেসব ফোন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে সেগুলোতেও অ্যাপটি ইনস্টলের নির্দেশ দেয় মন্ত্রণালয়। এই কাজে প্রতিষ্ঠানগুলোকে 90 থেকে 120 দিনের সময় বেঁধে দেয় বিজেপি সরকার, যা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দল। এই পদক্ষেপকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে কংগ্রেস। রাষ্ট্রীয়ভাবে নজরদারি চালানোর অভিযোগ করেছে তারা। সঞ্চার সাথী একটি গুপ্তচর বৃত্তির অ্যাপ। স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। সরকারকে না দেখিয়ে পরিবার এবং বন্ধুদের কাছে গোপনীয়ভাবে বার্তা পাঠানোর অধিকার সবারই থাকা উচিত। গণতন্ত্রকে ব্যাহত করার অনেক উপায় আছে মোদী সরকারের, এবং সঞ্চার সাথী অ্যাপটি SIR এর মতোই নাগরিকদের অধিকার খর্ব করার আরেকটি হাতিয়ার। অবশ্য কেন্দ্রের দাবি, সাইবার জালিয়াতি মোকাবিলার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ফ্রড রোকনা, সিকিউরিটি করনা। যারা ভুল তথ্যের প্রচারণা চালায় তারা কখনোই বুঝতে পারবে না সঞ্চার সাথী কি। সরকার এর মাধ্যমে আপনার উপর নজর রাখতে চায় না। সঞ্চার সাথী আপনার বার্তা পড়তে পারে না, আপনার কল শুনতে পারে না এবং আপনার ব্যক্তিগত তথ্য লঙ্ঘন করতে পারে না। এর কাজ ব্যবহারকারীদের নিরাপত্তা দেয়া।
প্রবল বিরোধিতার মুখে মঙ্গলবার মুঠোফোনে অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টলের সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার। এই ইস্যুতে আপত্তি জানিয়েছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলও। জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপ এরই মধ্যে ডাউনলোড হয়েছে 50 লাখেরও বেশি বার। সরকারি তথ্যের দাবি, অ্যাপটি দিয়ে এখন পর্যন্ত 37 লাখের বেশি হারানো বা চুরি যাওয়া ফোন ব্লক করা সম্ভব হয়েছে। সংযোগ বন্ধ করা হয়েছে 3 কোটির বেশি ভুয়া মোবাইলের। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। সাথেই থাকুন।